আজকে আমি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা ভূতের গল্প পাঠ করে শোনাচ্ছি। আমি ভূতের গল্প ভালোবাসি। তোমরা 5 জন মিলে ভূতের গল্প করো, সেখানে 5 ঘন্টা বসে থাকতে পারি। এতে যে কি মজা! একটা শুনলে আর একটা শুনতে ইচ্ছে করে। গল্প শেষ হয়ে গেলে একা একা ঘরের বাইরে যেতে ইচ্ছে হয় না। তোমাদের মধ্যে আমার মতন কেউ আছো কি না জানি না, বোধহয় আছো। তাই আজ তোমাদের কাছে একটা গল্প বলবো। গল্পটা একখানা ইংরাজি কাগজে পড়েছি। তোমাদের সুবিধার জন্য ইংরাজি নামগুলো বদল করে দেবার ইচ্ছে ছিল, কিন্তু গল্পটা পড়লেই বুঝতে পারবে যে শুধু নাম বদলালে চলবে না। সুতরাং ঠিক যেরকম পড়েছি প্রায় সেরকম অনুবাদ করে দেওয়াই ভালো বোধ হলো। স্কটল্যান্ডের ম্যাপটার দিকে একবার চেয়ে দেখলে বাঁ ধারে ছোট ছোট দ্বীপ দেখতে পাবে। তার ওপরটির নাম নর্থ ওয়েস্ট, নিচেরটির নাম সাউথ ওয়েস্ট। এর মাঝামাঝি ছোট ছোট আরও কতগুলো দ্বীপ দেখা যায়। এ সেকালের কথা, তখন স্টিম ইঞ্জিনও ছিল না, টেলিগ্রাফও ছিল না। আমার ঠাকুরদাদা তখন এর একটি দ্বীপে স্কুলে মাস্টারি করতেন। সেখানে লোক বড় বেশি ছিল না। তাদের কাজের মধ্যে ছিল কেবলমাত্র মেষ চড়ানো আর কষ্টে সৃষ্টে কোনো মতে দিন চলার মতো কিছু শস্য উৎপাদন করা। সেখানকার মাটি বড় খারাপ, তারই একটু একটু সকলে ভাগ করে নেয় আর জমিদারকে খাজনা দেয়। এরা বেশ সাহসী লোক ছিল, আর ওই রকম কষ্টে থেকেও এবং সামান্য খেয়েও বেশ এক প্রকার সুখে স্বচ্ছন্দে কাল কাটাত। এই দ্বীপে অ্যালান ক্যামেরন নামে একজন লোক ছিলেন। তার বাড়ি গাঁ থেকে প্রায় 1 মাইল দূরে। অ্যালানের সঙ্গে মাস্টারমশাইয়ের বড় ভাব। তার কাছে তিনি কত রকমের মজার গল্প করতেন। হঠাৎ একদিন ক্যামেরন বড় অসুস্থ হলেন, আর কিছুদিন পরে তার মৃত্যু হলো। তার কেউ আপনার লোক ছিল না, সুতরাং তার সমস্ত বিষয় বিক্রি হয়ে গেল। তার বাড়িটা কেউ কিনতে চাইল না, তাই সেটা অমনি খালি পড়ে রইল। এর কয়েক মাস পরে একদিন জ্যোৎস্না রাত্রে ডোনাল্ড ম্যাকলিন বলে একটা রাখাল ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ জানলার দিকে তার দৃষ্টি পড়ল, আর সে ঘরের ভিতরে অ্যালান ক্যামেরনের ছায়া দেখতে পেল। দেখেই তো চক্ষু স্থির, সেখানেই সে হাঁ করে দাঁড়িয়ে রইল। তার চুলগুলো খ্যাংরা কাঠির মতো সোজা হয়ে উঠল, ভয়ে প্রাণ উড়ে গেল, গলা শুকিয়ে গেল। শীঘ্রই তার চৈতন্য হলো। ওই রকম ভয়ানক পদার্থের সঙ্গে কাহারই বা জানাশোনা করবার ইচ্ছে থাকে? সে তো মার দৌড় একেবারে মাস্টারমশাইয়ের বাড়িতে। তার কাছে সব কথা সে বলল। মাস্টারমশাই এসব মানেন না। তিনি তাকে প্রথমে ঠাট্টা করলেন, তারপর বললেন তার মাথায় কিঞ্চিৎ গোলযোগ ঘটেছে। আরও অনেক কথা বললেন, বলে যথাসাধ্য বুঝিয়ে দিতে চেষ্টা করলেন যে ওরকম কিছুই বিশ্বাস থাকা নিতান্ত মূর্খামি। ডোনাল্ড কিছুই বুঝল না। সে অপেক্ষাকৃত সহজ বুদ্ধিবিশিষ্ট অন্যান্য লোকের কাছে তার গল্পটি বলল। শীঘ্রই ওই দ্বীপের সকলেই এই গল্প জানতে পারল। ওই সব বিষয়ে মীমাংসা করতে বৃদ্ধরাই ওস্তাদ। তারা ভবিষ্যৎ সম্বন্ধে এতে কুলক্ষণ দেখতে পেল। ওই দ্বীপের মধ্যে কেবলমাত্র মাস্টারমশাইয়ের কাছেই খবরের কাগজ আসত। মাসের মধ্যে একবার করে কাগজ আসত, আর সেদিন সকলে মাস্টারমশাইয়ের বাড়িতে গিয়ে নতুন খবর শুনে আসত। সেদিন তাদের পক্ষে একটা খুব আনন্দের দিন।
রান্নাঘরে বড় আগুন করে 10-12 জন তার চারদিকে সন্ধ্যার সময় বসে কাগজের বিজ্ঞাপন থেকে আরম্ভ করে অমুক কর্তৃক অমুক যন্ত্রে মুদ্রিত হইল ইত্যাদি সমস্ত বিষয়ের তদারক ও তর্কবিতর্ক করত। শেষের কথাগুলো সকলেরই এক প্রকার মুখস্থ হয়েছিল এবং পড়া শেষ হলে ওই কথাটা প্রায় সকলেই একসঙ্গে একবার বলতো। এই সকল সভায় রাখাল, কৃষক, গির্জার ছোট পাদ্রী প্রভৃতি অনেকেই আসতেন। গ্রামের মুচি ররিও আসত। ররি ভয়ানক নাছোড়বান্দা লোক। একটা কথা উঠলে তাকে একবার আচ্ছা করে না ঘাঁটিয়ে সহজে ছাড়বে না। ডোনাল্ড ম্যাকলিনের ওই ঘটনার কয়েক সপ্তাহ পরে একদিন সকলে এইরূপ সভা করে বসেছে। মাস্টারমশাই চেঁচিয়ে তর্জমা করছেন। এমন সময় একজন এসে বলল যে অ্যালান ক্যামেরনের ছায়া আবার দেখা গেছে। এবারে একজন স্ত্রীলোক দেখেছেন। ওই রাখাল যে স্থানে যেভাবে উহাকে দেখেছিল সেও ঠিক সেই রকমই দেখেছে। এরপর আর পড়া চলে কি করে? মাস্টারমশাই চটে গেলেন এবং ঠাট্টা করতে লাগলেন। ররি তৎক্ষণাৎ তার প্রতিবাদ করল। ররি কোনো কথাই ঠিক মানে না। এবারেও মাস্টারমশাইয়ের কথাগুলো মানতে পারল না। প্রচণ্ড তর্ক উপস্থিত। ভূতের কথা নিয়ে সাধারণভাবে এবং ক্যামেরনের ভূতের বিষয় বিশেষভাবে প্রচার চলতে লাগলো আর সকলে বেশ মজা পেতে লাগলো। কিন্তু ররির মেজাজ গরম হয়ে উঠল। সে বলল, দেখো মাস্টারের পো, যতই কেন বলো না, আমি একজোড়া নতুন বুট হারবো। তোমার সাধ্য নেই আজ দুপুর রাতে ওখানে গিয়ে দেখে আসা। সকলে করতালি দিয়ে উঠল। মাস্টারমশাই হেসে উড়িয়ে দিতে চাইল, কিন্তু ররি ছাড়িবে কেন? সে সকলের ওপর বিচারের ভার দিল। তারা এই মত দিল যে মাস্টারমশাই যখন গল্পগুলো মানছেন না, সে স্থলে তার উচিত যে নিজের পক্ষে তিনি যা মানে না তা প্রমাণ করে দেওয়া। মাস্টারমশাই দেখলেন অস্বীকার করলে যশের হানি হয়। তিনি বললেন, যাব বই কি, কিন্তু আমি গিয়ে ফিরে এলেও এর থেকে তোমাদের আর জ্ঞান বাড়বে না। ররি বলল, আচ্ছা দেখা যাও। মাস্টারমশাই বললেন, ভালো, ওখানে গিয়ে আমি কি করব? ররি বলল, ওখানে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে 3 বার বলবে, অ্যালান ক্যামেরন আছো গো? কোনো জবাব না পাও ফিরে এসো। আমি আর ভূত মানব না। মাস্টারমশাই হেসে বললেন, এটা ঠিক যেন যে অ্যালান যদি থাকে আমার কথার উত্তর দেবেই। আমাদের বড় ভাব ছিল। একজন বলল, তাকে যদি দেখতে পাও তাহলে মুচির কাছে ও যে টাকা পেত সে কথাটা তুলো না। এ কথায় সকলেই হেসে উঠল। ররি একটু অপ্রস্তুত হলো। এই রূপে হাসি তামাশা চলতে লাগলো। ক্রমে মাস্টারমশাই যাবার সময় হয়ে আসলো। শেষে মুচি ঘড়ির দিকে চেয়ে বলল, 12টা বাজতে 20 মিনিট বাকি। তুমি এখন গেলে ভালো হয়, তাহলেই ঠিক সময় মতো পৌঁছতে পারবে। বেশ করে কাপড় চোপড় জড়িয়ে মাস্টারমশাই লাঠি হাতে সেই বাড়ির দিকে চললেন। মাস্টারমশাই যাবার সময় 2-1 খোঁচা দিয়ে দিল এবং স্থির করল ফলটা কি হয় দেখেই যাবে। রাত্রি অন্ধকার। এতক্ষণ বেশ জ্যোৎস্না ছিল, কিন্তু এখন কালো কালো মেঘ এসে চাঁদকে ঢেকে ফেলল। মাস্টারমশাই চলে গেলে সকলে বলা বলি আরম্ভ করল যে সমস্ত রাস্তাটা সাহস করে যাওয়া তার পক্ষে সম্ভব না। ছোট পাদ্রী বলল যে তিনি অর্ধেক পথ গিয়ে ফিরে এসে যা ইচ্ছে বলবেন, তখন আর কারো কিছু করার থাকবে না।
এটা শুনে মুচির মনে ভয় হলো। জুতো জোড়াটা নেহাত ফাঁকি দিয়ে নেয়, এটা তার ভালো লাগলো না। তখন একজন প্রস্তাব করল যে ররি গিয়ে দেখে আসুক। প্রথমে ররি এতে আপত্তি করল, কিন্তু উহার বক্তৃতার পরে রাজি হলো। সকলে তাকে সাবধান করে দিল যেন মাস্টারমশাই তাকে দেখতে না পায়। তারপর সে বার হলো। খুব চলতে পারত, এই গুণে শীঘ্রই সে মাস্টারকে দেখতে পেল। ররি একটু দূরে থাকতে লাগলো। রাস্তাটা একটা জলা জায়গার মধ্যে দিয়ে গিয়েছে। একটিও গাছপালা নেই যে মাস্টারমশাই ফিরে তাকালে তার আড়ালে গিয়ে বাঁচবে। পরে মাস্টারমশাই যখন ওই বাড়িতে পৌঁছলেন, তখন ররি একটু বুদ্ধি খাটিয়ে খানিকটা ঘুরে বাড়ির সামনে এসে সেখানে একটা নিচু বেড়া ছিল, তার আড়ালে শুয়ে পড়ল। সে অবস্থায় দূতের কার্য করতে গিয়ে তার অন্তরটা গুড়গুড় করতে লাগলো। মাস্টারমশাই ছিলেন বলে, নইলে সে এতক্ষণ চেঁচিয়ে ফেলত। কষ্টে সৃষ্টে কোনো মতে প্রাণটা হাতে করে দেখছে কি হয়। মনে করছে মাস্টারমশাই যেরূপ ব্যবহার করেন তা দেখা হয়ে গেলেই সে বার হবে। গ্রামের গির্জার ঘড়িতে 12টা বাজল। সে বেড়ার ছিদ্র দিয়ে চেয়ে দেখল যে মাস্টারমশাই নির্ভয় দরজার সামনে দাঁড়িয়ে আছেন। মাস্টারমশাই গলা পরিষ্কার করলেন এবং একটু শুষ্ক স্বরে বললেন, অ্যালান ক্যামেরন, আছো গো? কোনো উত্তর নেই। 2-1 পা পিছনে সরে একটু আস্তে আবার বললেন, অ্যালান ক্যামেরন, আছো গো? কোনো উত্তর নেই। তারপর বাড়িতে আসবার রাস্তাটার মাথা পর্যন্ত হেঁটে গিয়ে থতমত স্বরে অর্ধ চিৎকার অর্ধ আহ্বানে মতো করে তৃতীয়বার বলল, অ্যালান ক্যামেরন, আছো? তারপর আর উত্তরের অপেক্ষায় নেই, শটান চম্পট। কি সর্বনাশ! কোথায় মাস্টারের সঙ্গে বাড়ি যাবে, মাস্টারমশাই এ কী করে ফেললেন? মুচি বেচারির আর আতঙ্কের সীমা নেই। ওই বুঝি ভূত অ্যালান এলো। আর থাকতে পারল না। এই সময় তার মনে যে ভয় হয়েছিল, সেই ভয়ে গোঁ গোঁ শব্দ করতে করতে সে মাস্টারের পিছু ছুটতে লাগল। সেই ভয়ানক চিৎকারের শব্দ মাস্টারমশাইয়ের কানে গেল। মুচি দৌড়াচ্ছে আর ডাকছে, দাঁড়াও গো মাস্টারমশাই, দাঁড়াও। মাস্টারমশাই শুনতে পেলেন, পিছনে এক প্রকার ফিরেও তাকালেন। আর কি, ওই অ্যালান ক্যামেরন! ভয়ে আরও 10 গুণ দৌড়াতে লাগলেন। ররি বেচারি দেখল বড় বিপদ, মাস্টার বুঝি তাকে ফেলেই গেল। কি করে তাহারও প্রাণপণ চেষ্টা। মাস্টারমশাই দেখলেন পিছনের লোকটা এসে তাকে প্রায় ধরেই ফেলল। তার গায়ে বল চলে যেতে লাগলো। অবশেষে মাস্টারমশাই যখন দেখলেন যে আর রক্ষা নেই, তখন তিনি সাহসে ভর করলেন এবং খুব শক্ত করে লাঠি ধরে কাঁপতে কাঁপতে ভূতের দিকে ফিরলেন এবং আর মুহূর্তকাল বিলম্ব না করে গায়ে যত জোর ছিল তত জোরে ভূতের মাথায় সপাত করে সাংঘাতিক এক ঘা বসিয়ে দিলেন। তারপর সেটাও যেন কোথায় অন্ধকারে অদৃশ্য হলো। ভূতরা যাওয়াতে এখন একটু সাহস আসলো, কিন্তু তথাপি যতক্ষণ গ্রামের আলো না দেখা গেল ততক্ষণ থামলেন না। গ্রামে ঢোকার আগে সাবধানে ঘাম মুছে ঠান্ডা হয়ে নিলেন। মনটা যখন নির্ভয় হলো তখন ঘরে গেলেন, যেন বিশেষ একটা কিছু হয়নি। অনেক কথা তাকে জিজ্ঞেস করা হলে তিনি সবগুলোরই উত্তরে বললেন, ওই আমি যা বলেছিলাম, ভূত টুত কিছুই না।
এরপর মুচির জন্য সকলে অপেক্ষা করতে লাগলো। মাস্টারকে তারা বলল যে সে স্থানান্তরে গেছে, শীঘ্রই ফিরে আসবে। আধ ঘন্টা হয়ে গেল, তবু মুচি আসে না। সকলে মুখ চাওয়াচাই করতে লাগলো, চিন্তা বাড়তে লাগলো। ক্রমে 1টা বাজলো। তারপর তারা আর থাকতে পারল না। মুচির অনুপস্থিতির কারণ তারা মাস্টারমশাইকে বলে ফেলল। মাস্টারমশাই শুনে চিৎকার করে উঠলেন। তিনি লাফিয়ে উঠে লণ্ঠন হাতে করে দৌড়িয়ে বের হলেন এবং সকলকে পিছনে আসতে বললেন। সকলের বিশ্বাস হলো মাস্টারের বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। হইচই কাণ্ড। সকলেই জিজ্ঞাসা করল ব্যাপারটা কি। তাড়াতাড়ি ঘরের বাইরে এসে তারা মাস্টারকে দাঁড়াতে বলল। তাদের শব্দ শুনে কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল। কুকুরের গোলমালে গ্রামের লোক জেগে উঠল। সকলেই জিজ্ঞাসা করতে লাগলো ব্যাপারখানা কি। এই সময় মাস্টারমশাই জলার মধ্যে দিয়ে দৌড়াচ্ছেন। তার মাথায় শুধু ঘুরছে পুলিশ, ম্যাজিস্ট্রেট, জুরি ইত্যাদি ভয়ানক কিছু বিষয়। তার লণ্ঠনের আলো দেখে অন্যরা তার পেছন পেছন আসতে লাগলো। সকলে তাঁর কাছে এসে তাকে ধরল এবং এর কারণ কি জিজ্ঞাসা করতে লাগলো। মাস্টারমশাই উত্তর দেবার আগেই সেই মাঠের মধ্যে থেকে গালি আর গঙ্গানি মিশ্রিত শব্দ শোনা যেতে লাগলো। কিছু দূর গিয়ে দেখা গেল একটা লোক জলার ধারে বসে আছে। লণ্ঠনের সাহায্যে চিনতে পারল যে এ আর কেউ না, তাদের সেই মুচি। সেইখানে বেচারা 2 হাতে মাথা চেপে বসে আছে আর মাস্টারের উদ্দেশ্যে গালাগাল দিতেছে। তার কাছে গিয়ে সকলে সমস্ত ঘটনা শুনল। শেষে অনুসন্ধানে জানা গেল যে ওই বাড়ির জানালার ঠিক সামনে একটা ছোট গাছ আছে। তারই ছায়া চাঁদের আলোতে দেয়ালে পড়ত। আশ্চর্যের বিষয় এই যে সেই ছায়ার আকৃতি দেখতে ঠিক ক্যামেরনের মুখের মতো। সেদিন চাঁদের আলো ছিল না বলিয়াই মাস্টারমশাই ছায়া দেখিতে পান নাই।